ইরানের যুদ্ধ এখনো থেমে আছে, কিন্তু আগামীকাল পরশু যে এটা শুরু হবে না তার কোনো গ্যারান্টি নেই। চীন যে এখানে উঠতি একটা মহাশক্তি বা পরাশক্তি, এবং চীন তার নিজের মতো করে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তুলতে চায় সেখানে কিন্তু রাশিয়াকে শুধু জুনিয়র পার্টনার হিসেবে দেখলে হবে না। পশ্চিম অংশ নিয়ে একটা রাশিয়া হবে, তারপরে সাইবেরিয়া বা ওই অঞ্চল নিয়ে একটা, আর দক্ষিণের দিকে একটা অঞ্চল নিয়ে, এই 3 অঞ্চলে যদি আমরা বিভক্ত করতে পারি রাশিয়াকে, আমেরিকা এখানে যে লুট করবে, এর তেল দখল করবে, ওর নেতাকে হত্যা করবে। 20 দিন আগে চীন কিন্তু ডিক্লেয়ার করেছে যে আমি মার্কিন নিষেধাজ্ঞা আমি মানি না। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে বিশ্ব পরিস্থিতি বদলাচ্ছে। কতটা বদলাচ্ছে বলা কঠিন, কখনো ধীরে কখনো দ্রুত গতিতে। এই ধরুন, সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর থেকে ফিরে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় বড় কথা বলছেন যে শি জিনপিং তার বন্ধু, তার অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত ভালো লোক, চীন খুব সুন্দর জায়গা, অনেক কিছু বলছেন। কিন্তু চীন থেকে তিনি কি নিয়ে এলেন এর কিন্তু কোনো ব্যাখ্যা ডোনাল্ড ট্রাম্প দেননি, এবং চীনের পক্ষ থেকেও কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। চীনের বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম আছে, তারা কিন্তু ঘটনাকে অন্যভাবে দেখছে। যেরকম একটা কথা বলি, যে গ্লোবাল টাইমস, যেটা আগের দিন আপনারা আমাদের এই শোতে শুনেছেন, গ্লোবাল টাইমসের কথা। গ্লোবাল টাইমস বলছে যে এখন সব কিছুই ঘিরে, দেখে মনে হচ্ছে এই পৃথিবীর যাবতীয় সব কিছুই আন্দোলিত হচ্ছে বা সব কিছু ঠিক হচ্ছে বেইজিংকে ঘিরে। অর্থাৎ আমরা যে কথা বলেছিলাম যে 28শে ফেব্রুয়ারি 2026 এর আগের বিশ্ব এবং 28শে ফেব্রুয়ারি 2026 এর পরের বিশ্ব, এই দুটো বিশ্ব আর এক নেই। এইটাই কিন্তু চীন বারবার তুলে ধরছে এবং তার প্রমাণও পাওয়া গেছে। তো চর্চা ডিকোডে আমরা খতিয়ে দেখার চেষ্টা করব যে কিভাবে এই পরিস্থিতিটা পাল্টাচ্ছে, এবং কখনো দ্রুত কখনো ধীরে। বিষয়টা এমন না যে যে বিদ্যমান পরাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্র কালকেই একেবারে শূন্যতে পৌঁছে যাবে, এটা হবে না। আবার চীন একটা এক্সিস্টিং পরাশক্তিকে চ্যালেঞ্জ করার জায়গায় আসলেও সে যে রাতারাতি একেবারে আমেরিকার অবস্থান কেড়ে নেবে বা আমেরিকার অবস্থানে চলে যাবে, বিষয়টা কিন্তু এরকমও নয়। এরই মধ্যে চীন সফর করেছেন, আমি যদি 28 ফেব্রুয়ারির পরে বলি, চীন সফর করেছেন একাধিক নেতা। ইউরোপের বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধান, আপনার কানাডার সরকার রাষ্ট্রপ্রধান, আপনার মধ্যপ্রাচ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরা। এর পাশাপাশি কিন্তু সর্বশেষ গেলেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এবার কে যাচ্ছেন আর এক মহাশক্তিধর দেশের বিরাট নেতা, তার নাম ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। কি হতে পারে এই যে চীনকে ঘিরে নানা জিনিস আন্দোলিত হচ্ছে, এই আন্দোলিত হওয়ার ফল শেষ পর্যন্ত কি হবে, এসব নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিডনি থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। তিনি এ বিষয়ে এখনও অনেকগুলো বই লিখেছেন, নিয়মিত লেখালেখি করেন। যে লেখা আপনারা কিন্তু চর্চার ওয়েবসাইটেও বদরুল আলম খানের অভিজ্ঞ মতামত কিন্তু আপনারা দেখতে পান। তো আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। তিনি অনেকগুলো বিষয়ে আলোকপাত করবেন, যে বিষয় আমাদেরকে নয়, আমাদের দর্শকদেরকেও সমৃদ্ধ করবে বলে আশা করি আপনারা পুরোটাই শুনবেন। অধ্যাপক খান, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আপনাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এটুকু জানিয়ে রাখি যে আপনাদের মন্তব্য আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ি এবং দেখি, এবং আপনাদের মন্তব্যের ভেতরে অনেক কিছু আছে যেটা আমাকে অনুপ্রাণিত করে, এবং তাছাড়াও আপনাদের কিছু কিছু সমস্যাও আমি লক্ষ্য করে দেখি, যেমন সাউন্ড সম্পর্কে কিছু অভিযোগ আছে। তো এটা আমরা আমাদের চর্চার যে স্টুডিও তাদের সাথে মিলে আমরা এটা সমাধান করার চেষ্টা করছি। আপনারা
এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তো দর্শকরা এই আমাদের প্রাণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটি অনুষ্ঠান যত বেশি দর্শক দেখেন, যত বেশি তারা মন্তব্য করেন, তারা তাদের প্রতিক্রিয়া জানান, তত আমরা খুশি হই। সেটা আমাদের পক্ষে যাক বা পক্ষে নাও যাক, কোনো বিষয়, সেই বিষয়টি কিন্তু আমরা কোনোভাবে ধর্তব্যে নিয়ে আসি না। আমরা চিন্তা করি যে একজন মানুষ যদি আমার বিরুদ্ধেও মন্তব্য প্রকাশ করেন, তার মন্তব্যটাকে নজরে আনার, তার মন্তব্যটাকে বিবেচনায় নেয়ার। এক্ষেত্রে অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে চর্চারও কিন্তু একটা বড় ধরনের মিল আছে। তা আমরা ফিরে যাই আমাদের মূল প্রশ্নে, যে ভ্লাদিমির পুতিন কিছুদিন পরে মানে এই মাসের শেষের দিকে যাচ্ছেন বেইজিং সফরে। এই সফরের প্রেক্ষাপট, হঠাৎ করে তার বেইজিং সফর যাওয়ার কারণটা কি? কি হবে বেইজিং সফরে? তিনি বেজিং যাচ্ছেন আজকে 17 তারিখ, আগামী পরশু, তার মানে 19শে মে। এবং 19শে মে থেকে তিনি 20শে মে থেকে, তার মানে 2 দিন বেজিং সফর করবেন। অন্য অন্য জায়গায় যাবেন কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু এটা সত্যি যে 19শে মে পরশুদিন তিনি যাচ্ছেন এবং 20শে মে ফিরে আসছেন। এই সফরটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের সফরের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প সেখানে গেলেন, আগে যে একটা বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, বিশেষ করে বিশেষজ্ঞদের যে বাহিনী, এই বাহিনী এদেরকে শেরপা বলে। শেরপা মানে পর্বতে ওঠার সময় যখন মালপত্র নিয়ে আগে যারা যায় এবং তারপরে অন্য অন্য যারা পর্বতারোহী তারা কিন্তু পরে যায়। সুতরাং এই শেরপা ইন্টারন্যাশনাল সম্পর্কে এদেরকে বলে শেরপা। তো এই শেরপাদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়, কিন্তু পুতিনের সফরকে কেন্দ্র করে আমি যতটুকু জানি 2 মাস ধরে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। মস্কো থেকে বেজিং এ গিয়েছে, বেজিং থেকে মস্কোতে গেছে, এরকম আদান প্রদানের মধ্যে দিয়ে তারা সমস্ত প্রশ্নগুলো যেগুলো আলোচনা হবে এবং চুক্তি হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য তারা আদান প্রদান করেছে, লেনদেন করেছে। এবং তারপরে এই 19 তারিখে যখন পুতিন যাবেন বেজিং এ, সেখানে একটা ফাইনাল একটা চুক্তি স্বাক্ষর করবেন এই 2 দেশের রাষ্ট্রপ্রধান। এইভাবেই কিন্তু আলোচনাগুলো হয়, যেটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে লক্ষ্য করিনি। একটা আমাকে যেটা আশ্চর্য করেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সফরের 4 দিনের মাথায়, 4-5 দিনের মাথায়, অর্থাৎ 1 সপ্তাহেরও কম সময়ের ভেতরেই পুতিন বেজিং এ যাচ্ছেন এবং সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এর গুরুত্ব এই কারণে যে আজকে পৃথিবীটা তো সাংঘাতিক রকমের একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে আছে। ইরানের যুদ্ধ এখনো থেমে আছে, কিন্তু আগামীকাল পরশু যে এটা শুরু হবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ইরানের বিরুদ্ধে একটা আবার আরেকটা আক্রমণের পায়তারা হচ্ছে। আজকের যদি খবরে আপনারা দেখেন তাহলে লক্ষ্য করে দেখবেন যে ইসরায়েলে যে সমস্ত পারমাণবিক অস্ত্রের যে মিসাইলের যে হেড তৈরি করে যে ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে বিশাল একটা বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের কিন্তু ইসরায়েল বলছে যে না, এটা অত্যন্ত পরিকল্পিত একটা বিস্ফোরণ, এটার সাথে কোনো সন্ত্রাসী বা কোনো ষড়যন্ত্রমূলক কোনো তৎপরতা নেই, কিন্তু এটা নিয়েও সন্দেহ আছে। সুতরাং এটা কি কোনো ফলস ফ্ল্যাগ হিসেবে ধরে ইসরায়েল ইরানকে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করবে কিনা সেটা সম্পর্কে আমরা জানি না, কিন্তু যুদ্ধ হতে যাচ্ছে এটুকু আমি বলতে পারি। অনেকেই এই সম্পর্কে বলছে। সুতরাং এরকম একটা পরিস্থিতির ভেতরে যাচ্ছে। অন্যদিকে ইউরোপেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো না অর্থনীতির দিক থেকে। বিশেষ করে ব্রিটেনের সেখানে মানে প্রায় একটা সিভিল ওয়ারের মতো, গৃহযুদ্ধের মতো অবস্থা। আজকে কয়েক লক্ষ মানুষ নেমেছে এই অভিবাসনের বিরুদ্ধে, মাইগ্রেশনের বিরুদ্ধে। একই জিনিস হচ্ছে জার্মানিতে, ফ্রান্সে। সুতরাং চারিদিক থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প তার সিআইএর যে প্রধান র্যাডক্লিফকে পাঠিয়েছে কিউবাতে, সেখানে যে কিউবাকে বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের আচার আচরণে যদি পরিবর্তন না করো তাহলে মুশকিল আছে, অর্থাৎ একটা ওয়ার্নিং এবং একটা থ্রেট দিয়ে এসছে। সুতরাং আলটিমেটাম মতো দিয়ে এসছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে পুতিনের এই সফরটা হচ্ছে। সুতরাং
আমরা আশা করব যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং সেই আলোচনাগুলো ইরান যুদ্ধ, তারপরে ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপকে কেন্দ্র করে, বিশেষ করে রুশ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। তো এই ক্ষেত্রে যে আন্তর্জাতিক বিষয় তো হলোই, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে চীন এতদিনের মধ্যে কিন্তু সবাই যেভাবেই দেখুক না কেন, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, সব দিক দিয়েই বলা হচ্ছে যে চীন এখন নাম্বার 2 পজিশনে। অর্থাৎ আমেরিকার যদি মুখ্য প্রতিদ্বন্দ্বী বলি তাহলে আপনার চীনের নাম প্রথমেই চলে আসে। সেক্ষেত্রে কি আসলে রাশিয়া চীনের জুনিয়র পার্টনার হতে যাচ্ছে? হ্যাঁ, এই রকমের একটা মানে কথাবার্তা কিন্তু পশ্চিমা বিশ্বের গবেষণায় কিন্তু এটা আসে এবং আমিও লক্ষ্য করে দেখেছি। তারা বলছে যে চীনের এবং রাশিয়ার সাথে যে সম্পর্কটা সেটা অ্যাসিমেট্রিক, সেটা মানে খুব যে একটা ভারসাম্যপূর্ণ সেটা না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে চীনের অর্থনীতি হচ্ছে $32 ট্রিলিয়ন, আর রাশিয়ার অর্থনীতি মানে জিডিপি হচ্ছে $5 ট্রিলিয়ন। তার মানে প্রায় 6 গুণের মতো বেশি। কিন্তু অন্যদিক থেকে চীনের জনসংখ্যা কিন্তু 1.4 বিলিয়ন, তার মানে 1400 যদি ধরি, আর রাশিয়ার জনসংখ্যা সেই তুলনায় মাত্র 160 কি 70 মিলিয়ন। তার মানে কোথায় আপনার 16 কোটি, আর সেই জায়গায় চীনের হচ্ছে 140 কোটি। সুতরাং এই যে তারতম্যের জন্য অনেকেই মনে করে যে হ্যাঁ, রাশিয়া হচ্ছে জুনিয়র পার্টনার। আর একটা বিষয় নিয়ে জুনিয়র পার্টনারের খেতাব দেওয়া হয় এই কারণে যে রাশিয়া মূলত তার র মেটেরিয়াল বা গ্যাস এবং তেল এবং আরো অন্যান্য বিষয় বা অন্যান্য পণ্য তারা চীনে পাঠায়, আর চীন বাকি সবকিছুই পাঠায় যেটা রাশিয়ার জন্য প্রয়োজন। এরকমের একটা ধারণা আমাদের দেওয়া হয়, কিন্তু আসলে সেটা সম্পূর্ণভাবে ঠিক না। এটা তো ঠিক যে রাশিয়া এবং চীনের 4200 কিলোমিটার ব্যাপী একটা সীমান্ত, এবং এই সীমান্ত নিয়ে নানা সময় নানা ভাবে গন্ডগোল হয়েছে দুই দেশের ভেতরে। এবং বিশেষ করে আমরা যেটা জানি 1969 সালে একটা যুদ্ধ, খণ্ডযুদ্ধ মতো হয়েছিল। তারপরে তারা মোটামুটি মানে এটাকে এর সমাধান করেছে, বর্ডার ইস্যু যেটা। এবং এই বর্ডার ইস্যুটা নিয়ে অনেক দিন ধরে কিন্তু সমস্যাটা ছিল। যেমন এক সময় 5000 কিলোমিটার একটা একটা এলাকা নিয়ে এই দ্বন্দ্বটা ছিল, এবং সেটা জারের আমল থেকে এবং চীনের সম্রাটদের আমল থেকে। কিন্তু সেটা সমাধান হয় 1991 সালে একটা চুক্তির মাধ্যমে, যে চুক্তিকে বলে ট্রিটি অফ আইগান, AIGUN, আইগান। তো এই সম্পর্ক, এই সীমান্ত নিয়ে গন্ডগোল আছে, কিন্তু তারা মিউচুয়ালি পরস্পর সমঝোতার মাধ্যমে সেটা তারা সুসম্পন্ন করেছে। এখন যে সম্পর্কটা ডেভেলপ করছে চীনের সাথে, একটা হচ্ছে তো এই র মেটেরিয়ালস, তারপরে গ্যাস তেল থেকে শুরু করে চীনও রাশিয়াতে অনেক কিছু পাঠাচ্ছে, বিশেষ করে গাড়ি থেকে শুরু করে কাপড় চোপড়, ভোগ্যপণ্য ইত্যাদি ইত্যাদি। সেদিকে আমি বাদই দিলাম, কিন্তু একটা বড় জায়গায় যেখানে তাদের ভেতরে মিল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তারা উভয়েই একে অপরের উপরে নির্ভরশীল, বিশেষ করে জিওপলিটিক্যাল দিক থেকে। জিওপলিটিক্যাল দিক থেকে আপনি যেটা বললেন যে চীনের অবস্থান এখন আমেরিকার পরে, আপনি যদি পিপিপি হিসাবে ধরেন তাহলে তার জিডিপি কিন্তু, চীনের জিডিপি কিন্তু আমেরিকা থেকে অনেক বেশি, মানে ক্রয় মূল্যের দিক থেকে যদি আমি দেখি। তো সেটা আছে। এখন তারপরেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তো ফিরে গেলেন এবং তিনি বড় বড় কথা বলছেন, বন্ধুত্বের কথা, তাকে কিভাবে সেখানে রিসিভ করলো ইত্যাদিতে নিয়ে অনেক প্রশংসা বাণী স্তুতি আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমি অবাক হব না যদি আর 2 দিন পরে যদি চীনের উপরে আবার কোনো অবরোধ বা কোনো নিষেধাজ্ঞা তারা জারি করে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো কোনো মানে নিশ্চিত হওয়া কিছুই কোনো ব্যাপারে যায় না। সুতরাং এইরকম একটা আনসার্টেন, অনিশ্চিত একটা জিওপলিটিক্যাল একটা এনভায়রনমেন্টে বিশেষ করে চীন যে এখানে উঠতি একটা মহাশক্তি বা পরাশক্তি এবং
চীন তার নিজের মতো করে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তুলতে চায় সেখানে কিন্তু রাশিয়াকে শুধু জুনিয়র পার্টনার হিসেবে দেখলে হবে না। রাশিয়া কিন্তু সমপরিমাণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের যদি উত্থানকে যদি অত্যন্ত শান্তিপূর্ণভাবে করতে হয়, তাহলে রাশিয়ার প্রয়োজন এখানে। রাশিয়া প্রয়োজন এই কারণে, যা রাশিয়ার ভূখণ্ড কিন্তু সবচেয়ে বড়, মানে বিশাল, মানে সবচেয়ে বড় দেশ হচ্ছে পৃথিবীর বড় দেশ হচ্ছে আয়তনের দিক থেকে হচ্ছে রাশিয়া, এবং চীনও একটা বড় দেশ। সুতরাং তারা পাশাপাশি থেকে, এবং তারা কিন্তু একই শত্রুর সামনে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হচ্ছে। একদিকে যেমন আমরা রাশিয়ার বিরুদ্ধে 1991 সাল থেকে নানা ধরনের ষড়যন্ত্র করে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল পশ্চিম ইউরোপের, এবং শুধু পশ্চিম ইউরোপই বলবো না, আমেরিকারও, যেখানে তাকে কোণঠাসা করে একেবারে তাকে খণ্ড খণ্ড করে, যেটাকে বলকানাইজেশন বলে, যে রাশিয়াকে কিন্তু 3 খণ্ডে বিভক্ত করার একটা চক্রান্ত ছিল, এবং সেটা নানা জনে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে আরো অন্যান্য বড়, মানে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজনীতির ক্ষেত্রে, তারা কিন্তু বলে এসছে যে পশ্চিম অংশ নিয়ে একটা রাশিয়া হবে, তারপরে সাইবেরিয়া বা ওই অঞ্চল নিয়ে একটা, আর দক্ষিণের দিকে একটা অঞ্চল নিয়ে, এই 3 অঞ্চলে যদি আমরা বিভক্ত করতে পারি রাশিয়াকে, তাহলে রাশিয়ার যে ক্ষমতা এবং রাশিয়ার সাথে চীনের যে সম্পর্কটা যদি ওইভাবে আমরা নস্যাৎ করে দিতে পারি, তাহলে এই ইউরেশিয়ার উপরে আমাদের দখলদারিত্ব এবং টিকে থাকবে, এবং পশ্চিমা বিশ্বের আধিপত্য এবং প্রভুত্ব কেউ নষ্ট করতে পারবে না। চীনও কিন্তু এখন যত শক্তিশালী হোক না কেন, তাইওয়ানকে কেন্দ্র করে হোক, আর দক্ষিণ পূর্ব সাগর, চীন সাগরের কে কেন্দ্র করে যদি কোনো বিরোধ বাড়ে, সেখানেও কিন্তু রাশিয়ার সাপোর্টটা তাকে পেতে হবে, এবং এই রকমের একটা সংঘর্ষ তো হতেই পারে, এবং আমি মনে করি যে হ্যাঁ, অদূর ভবিষ্যতে হবে। কিন্তু কারণ যে কোনো একটা বিদ্যমান পরাশক্তিকে নতজানু করা, চীনের ক্ষেত্রে চীন এখন একটা উঠতি পরাশক্তি। এই মানে পৃথিবীর ইতিহাসে কখনো যুদ্ধ ছাড়া সেটা হয়নি। সেটা প্রাচীন গ্রিসের ক্ষেত্রেই বলি, তারপরে আমাদের ব্রিটেন, বিগত দিনে ব্রিটেনই ছিল সবচেয়ে শক্তিশালী, কিন্তু ব্রিটেনও কিন্তু যুদ্ধ করে ফ্রান্সকে মানে নতজানু করেছে। আর সবচেয়ে বড় যাকে আঘাত করেছে সেটা হচ্ছে অধ্যাপক খান, আমি এখানে আপনাকে একটা শুধু মানে উদাহরণ দিতে চাই যে যুদ্ধ ছাড়াও যে হতে পারে তার প্রমাণ কিন্তু 1991, এবং 1991 সালে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি গুলি খরচ না করার পরও সেই শক্তি কিন্তু মানে পুরোপুরি ধসে পড়েছিল, এবং আমেরিকা সেখানে একক শক্তি হিসাবে উঠে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ঠিকই। তো আপনি যে বিষয়টা বলছিলেন, চলে সেই বিষয়ে একটু যা আসি, যে এই যে আমেরিকা উঠে দাঁড়াইলো, আমেরিকা উঠে দাঁড়ানোর বিষয়ে যে এই চীন এবং রাশিয়া যে কাছাকাছি আসছে, এটা কি আপনার মনে হয় যে আমেরিকান নিষেধাজ্ঞা, ইরান যুদ্ধ, এইসবের কারণে মানে বাস্তব পরিস্থিতি চীন এবং রাশিয়াকে তাদের কাছাকাছি আসতে অনেক বেশি সাহায্য করেছে? হ্যাঁ, মার্কিন নিষেধাজ্ঞাটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আপনি যদি আমেরিকার মানে একটা পরাশক্তি হিসেবে তার যে চেহারা, তার যে মানে অবয়ব, যেটাকে আমরা বাংলায় বলি, সেটা যদি আপনি আঁকেন, তাহলে আপনি কি দেখবেন? তাহলে দেখবেন যে আমেরিকা বিশ্বের 2.8 বিলিয়ন মানুষের উপরে তার নানা ধরনের, নানা মাপের, নানা মাত্রায় নিষেধাজ্ঞা আছে। সে এই সমস্ত নিষেধাজ্ঞা জারি করে। সে হাইজ্যাক করে নেতাদেরকে, এবং আমার মনে হয় যে কিউবাতেও একটা এরকম একটা ভেনেজুয়েলার মতোই করবে। হাইজ্যাক করলো নেতাদেরকে, তাকে বন্দি রাখলো, তাকে বিচার করলো, তারপরে অন্য জায়গায় যে আলোচনার মধ্যে আক্রমণ চালানো, এই রকমের একটা গ্যাংস্টার বা একটা মানে দুর্বৃত্তায়ন করেছে সমস্ত বিশ্ব রাজনীতিকে, এবং সেখানে সে কোনো পরোয়া করে না, সেখানে সে কাউকে মেনে চলে না, সে মনে করে তারই
পরাশক্তি হিসেবে তার দায়িত্ব হচ্ছে অন্যান্যদেরকে নতজানু রাখা এবং তাতে তার নিয়ন্ত্রণে রাখা। আপনি লক্ষ্য করে দেখেন পাশাপাশি দুটো যে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু একটা হচ্ছে যে এই কিছু মানে আমার মনে হয় যে শেষ হয়ে গেছে, দিল্লিতে ব্রিক্সের একটা পররাষ্ট্র মন্ত্রীদের একটা মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে পরস্পর সহযোগিতা এবং পরস্পর আলোচনা, তারপরে উন্নয়ন, কিভাবে বিশ্ব ব্যবস্থাকে নতুন করে শান্তিপূর্ণ করা যায়, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু পররাষ্ট্রমন্ত্রীরা আলাপ করেছে। আর আপনি যদি আমেরিকার দিকে তাকান তাহলে দেখবেন যে আমেরিকা এখানে যে লুট করবে, এর তেল দখল করবে, ওর নেতাকে হত্যা করবে, তারপরে ইসরায়েলকে লেলিয়ে দিয়ে প্যালেস্টাইনের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ধ্বংস করবে, গণহত্যা করবে, এই রকমের একটা চিত্র কিন্তু আমেরিকা সম্পর্কে চলে এসছে। এবং এই রকম একটা মার্কিন নিষেধাজ্ঞার ভেতরেও কিন্তু রাশিয়া পড়েছিল এবং রাশিয়া পড়ার কারণেই কিন্তু চীনও কিন্তু বাধ্য হয়েছিল রাশিয়ার সাথে এই ব্যাপারে সম্পর্কটা আরেকটু নিম্নমানের করা, কারণ এখনো পর্যন্ত কিন্তু চীন নানাভাবে এই ডলারের উপরে এখনো নির্ভরশীল হয়ে আছে। আপনি লক্ষ্য করে দেখেন যখন এই ভ্লাদিমির পুতিন আলাস্কাতে সম্মেলন শেষ করে, শীর্ষ পর্যায়ের বৈঠক শেষ করে যখন ফিরে আসলেন, ঠিক তার 2 দিন পরে আমেরিকা রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করলো। একটা হচ্ছে রসনেফট আর একটা হচ্ছে লুকওয়েল। এবং চীনের ব্যাংক অফ চায়না, যে সবচেয়ে বড় ব্যাংক, সেও কিন্তু একটু ইতস্তত করে রাশিয়ার সাথে সম্পর্কটা, বিশেষ করে তেল কেনার ব্যাপারটা নিয়ে তারা একটু ইতস্ততা করছিল এবং তারা কিন্তু যে পরিমাণে তেল নেওয়ার কথা সেই পরিমাণে তেল নেয়নি। আর আর রাশিয়ার সাথে এই ব্যাংক অফ চায়না বা আরো অন্যান্য যে বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু একটু কমিয়ে দিয়েছিল, সম্পর্কটা কমিয়ে দিয়েছিল এই কারণে যে ওই ডলারের কারণেই কিন্তু। সুতরাং রাশিয়ার সাথে বাণিজ্যেরও কিন্তু অনেকটা ঘাটতি হয়েছিল, বিশেষ করে 2025 সালের দিক থেকে শুরু করে। যেমন গাড়ি বিক্রি কমে গেছে, চীন কম তেল কিনছে, চীন মেইন তার তেল কিনছে ইরান থেকে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে, এবং ভেনেজুয়েলা থেকে। এইভাবে রাশিয়ার সাথে এই মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটা সম্পর্কের একটা ঠিক অবনতি বলবো না, কিন্তু সম্পর্কটা কিছুটা ওই বাণিজ্যিক দিক থেকে সীমিত হয়ে এসেছিল। কিন্তু এর পরপরই কিন্তু আমার মনে হয় যে 1 মাসও হয়নি, 20 দিন আগে চীন কিন্তু ডিক্লেয়ার করেছে যে আমি মার্কিন নিষেধাজ্ঞা আমি মানি না। রাশিয়ার সাথে তার দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, মানে চীনের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে আরো যে সমস্ত প্রতিষ্ঠান তেল বা গ্যাস বা আরো অন্যান্য কিছু কেনাকাটা করছে বা লেনদেন হচ্ছে রাশিয়ার সাথে, তারা ফ্রিলি সেটা করতে পারে, কোনো বাধা নিষেধ নেই চীনের পক্ষ থেকে। সুতরাং আমরা মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে আমরা রাশিয়ার সাথে আমাদের সম্পর্কটা পুনরায় আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছি। আমরা ডলারকেও কেয়ার করি না, বা ডলারের কারণে যদি কোনো অবরোধ আসে সেটাও আমাদের এখন ধর্তব্যের ভেতরে নেই। এই রকমের একটা পরিস্থিতি আছে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু সেই কারণেই আপনি যেটা বললেন যে রাশিয়ার সাথে চীনের সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ করেছে, এবং এই ঘনিষ্ঠতা কিন্তু পুতিন যখন যাচ্ছেন চীনে, তখন কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে সমস্ত চুক্তিগুলো স্বাক্ষর হবে, বিশেষ করে সাইবেরিয়া, পাওয়ার অফ সাইবেরিয়া এক তো শেষ হয়ে গেছে, কনস্ট্রাকশন 2024 সালে শেষ হয়ে গেছে। এখন পাওয়ার অফ সাইবেরিয়া 2, যেটা দিয়ে তেল যাবে, গ্যাস যাবে, এটা একটা বিশাল একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আরো কত দ্রুত মানে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা হবে, এবং আরো অন্যান্য বিষয় নিয়েও সেখানে আলোচনা হবে। সুতরাং এটা একটা মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে দুই দেশের যে জিওপলিটিক্যাল যে নির্ভরশীলতা একে অপরের উপরে, সেটা আরো গাঢ় হবে বলে আমি মনে করি। এবং অদূর ভবিষ্যতে কিন্তু যে নতুন পৃথিবীর কথা চীনও ভাবছে এবং রাশিয়াও ভাবছে, সেখানে কিন্তু মূল শক্তিটা হবে চীন, রাশিয়া এবং ইরানের যে ট্রায়াঙ্গুলার, এই ত্রিভুজ যে সম্পর্কটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় হবে। এটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট
সম্পর্ক হবে, তার চারিপাশে গড়ে উঠবে আরো অন্যান্য দেশের সহযোগিতা, অন্যান্য দেশের সম্পর্ক এবং তাদের তাদের অবদান। সুতরাং মানে চীন, রাশিয়া এবং ইরান এটাই হচ্ছে ওই নতুন বিশ্বের মানে কেন্দ্রবিন্দু, এটা আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ অধ্যাপক খান, আপনার মানে বিশ্লেষণের জন্য, যে বিশ্লেষণের মাধ্যমে আমি দর্শকদের আগেই বলেছিলাম যে দর্শকদের কাছে অনুরোধ রেখেছিলাম যে তারা যেন অবশ্যই পুরোটা শোনেন। আমার মনে হয় যে আজকে আমরা যে বিষয়ে কথা বললাম সেই বিষয়ে তাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে যে ইরান কি করতে যাচ্ছে, ইরান বা রাশিয়া, চীন, তারা ভবিষ্যৎ বিশ্বে যে কেন্দ্রবিন্দুতে তারাই থাকবে, এই বিষয়টি এখন কিন্তু মোটামুটি একটা পরিষ্কার হতে যাচ্ছে। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। কথা হবে পরের পর্বে।